ভূমধ্যসাগরে যারা জীবন হারিয়েছেন কোনো না কোনো মিডলম্যানের মাধ্যমে তারা আনডকুমেন্টেড অবস্থায় এই ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছেন। তারা ওখান থেকে ইউরোপে ঢুকবে। এই ইউরোপে ঢোকাটা কতটা যে ভয়াবহ এইটা প্যাসেঞ্জার কখনো অনুধাবন করে না। মিডল ইস্টের মার্কেটটা এটা ডে বাই ডে আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। একমাত্র সৌদি আরবেই প্রায় 15 লক্ষ লোক জবলেস অবস্থায় আছে। আচ্ছা, বাংলাদেশিরা এবং 2,500 লোক আছে ডকুমেন্টেড। এক বছরে তাকে যদি 11,000 রিয়াল আকামা ফি দিতে হয় তাহলে কি করে সম্ভব তার পক্ষে বৈধ হওয়া? আমাদের দেশ থেকে যে সকল লোকগুলো যাচ্ছে কেউ যেন এই 3 মাসের ভিসায় না যায়। আমাদের মোটা অঙ্ক দিয়ে ভিসাগুলো কিনে আনতে হয় এবং দুঃখের বিষয় কি সৌদি আরবের থেকে কিনে আনতেই টাকা লাগে? জি, ভিসা কিনতেই টাকা লাগে। আমরা চাই এই ভিসা ট্রেডিং বন্ধ হোক। প্রিয় দর্শক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রেজেন্টস টিভিএস ডায়াসপোরাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আপনাদের সঙ্গে। দর্শক, আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন মিস্টার হক জহিরুল, বাইরার ইসি কমিটির মেম্বার এবং ম্যানেজিং ডিরেক্টর আল খালিজ ইন্টারন্যাশনাল, একটা রিক্রুটিং এজেন্সি। সো দর্শক, আমরা যেটা নিয়মিত আয়োজন করে আলোচনা করি যে বাংলাদেশের ডায়াসপোরা, সো বাংলাদেশের প্রচুর লোক প্রতি বছর বিদেশে যায়। গত বছরও 10 লাখ গিয়েছে, তার আগের বছর 11 লাখের উপরে গিয়েছে। আমাদের রেমিটেন্স আসে $2 বিলিয়ন উপরে। সো এই যে টিভিএস ডায়াসপোরার যে প্রোগ্রামটা করি আমরা, এই যে প্রবাসীদের যে গুরুত্ব আমাদের অর্থনীতিতে, আমাদের রেমিটেন্সে, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে এবং কর্মসংস্থানে, তো এটা আসলে একটা ম্যাসিভ কন্ট্রিবিউশন। তো আমরা এখানে আসলে বিভিন্নভাবে এগুলো আরও কিভাবে রেমিটেন্স আসতে পারে, কি করলে কি হবে, বাংলাদেশি যারা জীবনের ঝুঁকি নিয়ে আসলে এইভাবে বিদেশে যায়, অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন রুটে তারা হিউম্যান ট্রাফিকারদের মাধ্যমে আসলে এরকম ভুল পথে লক্ষ লক্ষ টাকা তারা হারিয়েও থাকে এবং অনেক সময় তারা ঝুঁকিপূর্ণ পথে কিন্তু ইউরোপ পাড়ি দিতে গিয়ে কিন্তু তারা ভূমধ্যসাগরে মারা যাওয়ারও অনেক ঘটনা ঘটেছে এবং সম্প্রতিও ঘটেছে। সো দর্শক, আমরা হক জহিরুল ভাইকে পেয়েছি, তার সঙ্গে আজকে আলোচনা করব এই ম্যান পাওয়ার আসলে যে বিদেশে যাওয়ার ক্ষেত্রে তো কিভাবে আসলে নিরাপদে এবং লিগ্যালি যাওয়া যেতে পারে এত ঝুঁকিপূর্ণ অবৈধ পথে না গিয়ে। তো জহিরুল ভাই, আপনাকে স্বাগতম টিভিএসে। আপনাকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ যে আপনি ব্যস্ততা সত্ত্বেও আমাদের সময় দিয়েছেন, এজন্য আমরা রিয়েলি গ্রেটফুল। জহিরুল ভাই, যেটা বলছিলাম যে এই যে ধরেন সম্প্রতিও ঘটেছে যে আপনি লিবিয়া থেকে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে পাড়ি দিতে গিয়ে বাংলাদেশিরাও মারা গিয়েছে, অন্যান্য দেশের ন্যাশনালও আছে। তো এটা এই যে মানুষ কেন এত ঝুঁকিপূর্ণ পথে যায়, এবং এখানে তো আমরা শুনেছি যে 14, 15, 20 লাখ টাকাও এভাবে এই অবৈধ এবং ঝুঁকিপূর্ণ পথে যায়। তো বৈধ পথে কেন তারা যায় না? কি কারণ আপনাদের কাছে মনে হয়? চমৎকার কোশ্চেন। আমাদের দেশে যার যা কাজ সেটাই করা উচিত। আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, একজন রিক্রুটিং লাইসেন্স হোল্ডার তিনি কখনো অনৈতিক কোনো কাজ করতে পারেন না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। ভূমধ্যসাগরে যারা জীবন হারিয়েছেন আপনি খোঁজ নিয়ে দেখবেন কোনো না কোনো মিডলম্যানের মাধ্যমে, তারা ট্রাভেল এজেন্সিগুলোর মাধ্যমে অথবা তাদের কোনো আত্মীয় স্বজনের প্ররোচনায় পড়ে তারা আনডকুমেন্টেড অবস্থায় এই ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছেন। কি হয়, এখান থেকে তারা একটা বিষয় লিবিয়ায় চলে যায়। আচ্ছা, লিবিয়াতে একটা দালাল চক্র আছে যেটা তাদেরকে প্রলোভন দেখিয়ে তাদের মূল টার্গেট থাকে তারা ওখান থেকে ইউরোপে ঢুকবে। এই ইউরোপে ঢোকাটা যে কত ঝুঁকিপূর্ণ এবং কতটা যে ভয়াবহ এইটা প্যাসেঞ্জার কখনো অনুধাবন করে না। আমরা চাই সবাই আসুক, তারা লিগাল ওয়েতে সরকারের যে সকল ডকুমেন্টেশন আছে সেগুলো ফুলফিল করে। আমাদের সুযোগ তৈরি হচ্ছে, ইউরোপের মার্কেটটা আমাদের হাতের নাগালে। আমরা যে মিডল ইস্টের মার্কেটটা এটা ডে বাই ডে আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা চাচ্ছি মিডল ইস্ট বাদ দিয়ে। কেন হাতছাড়া হচ্ছে মিডল ইস্টের মার্কেটটা? মিডল ইস্টেও আমাদের অনেক রকম বাধ্যবাধকতা আছে যেটা নতুন করে আমাদের উপর পরিবর্তন করতে চাচ্ছেন সরকার, এবং আমরাও সেটার সাথে কমপ্লিট করে পারছি না। মানে মিডল ইস্টের সরকারগুলো ওই সব দেশের না, নাকি আমাদের দেশের? আমাদের দেশও
আমাদের দেশে আগে যখন আমরা মেন পাওয়ার করতাম, আমাদের 1 থেকে 24টা পর্যন্ত মেন পাওয়ার একমাত্র সৌদি আরবই যারা গ্রুপ ভিসা বেস করে। আচ্ছা, আমরা এই ক্যাটাগরিটাকে বলতাম একক ফাইল। একক ফাইল। জি, ওকে। এই একক ফাইল এটা সিঙ্গেল ফাইল হিসাবে এন্ট্রি হতো এবং আমরা সহজে কতটা ভিসা একক ফাইলের মধ্যে থাকতে পারতো ম্যাক্সিমাম? 24টা। ওকে। জি, এখন নতুন নিয়ম চালু করেছেন, এক মানে এক, সিঙ্গেল বলতে সিঙ্গেলই বোঝাবে। এটা কি বাংলাদেশ না সৌদি সরকার? বাংলাদেশ সরকার। জি, ওকে। এটা আমরা দীর্ঘদিন যাবত করে আসছি। প্রাথমিক অবস্থায় আমাদের ছিল এটা সরকারের যুক্তি কি? নিশ্চয়ই কোনো ব্যাখ্যা তাদের আছে। বর্তমানে একমাত্র সৌদি আরবেই প্রায় 15 লক্ষ লোক আনজব অবস্থায় আছে, জবলেস অবস্থায় আছে। আচ্ছা, বাংলাদেশিরা এবং 2,500 লোক আছে আনডকুমেন্টেড। 2.5 লক্ষ। এই কাজগুলো যেটা হয়েছে, এটা আপনার তথ্যর বেসিস সূত্রটা কি? সূত্র আমাদের বিএমইটি, আমাদের মন্ত্রণালয় এবং আমাদের এই যে আছে দূতাবাস আছে। 15 লক্ষ হচ্ছে জবলেস, 2.5 লক্ষ আনডকুমেন্টেড। জি। আচ্ছা, তো এটার মেইন কারণটা কি? মেইন কারণটা তারা কতগুলো সিঙ্গেল এন্ট্রি ভিসা ছিল, যেটাকে আমরা ভিজিট ভিসা বলি অথবা 3 মাসের ভিসা বলি। এই বিষয়ে কোনো জব আইডেন্টিফাই নেই, কোনো স্পেসিফিক জব নিয়ে তারা সৌদি আরব যায়নি। আচ্ছা, তারা এখানে চলে গেছে, ওখানে গেলে তারা জব পাবে, এভাবে চলে যাওয়াতে এটা কি আপনাদের মতো রিক্রুটিং এজেন্সি পাঠিয়েছে? তাদের রিক্রুটিং এজেন্সি পাঠিয়েছে, ট্রাভেল এজেন্সি পাঠিয়েছে, তাদের আত্মীয় স্বজন নিয়েছে। আচ্ছা, জাস্ট একটা ভিজিট ভিসায়? জি, ভিজিট ভিসা, হ্যাঁ ভিজিট ভিসাই বলতে পারেন। আচ্ছা, কিন্তু ধরেন যে যদি আপনার ওয়ার্ক ভিসা, জব ভিসা নিয়ে যাওয়ার সিস্টেমটা কি, বা কারা যেতে পারে? জব ভিসায় মূলত আমাদের যেটা হয়, এটা আমাদের সাথে ও দেশের কোম্পানির সাথে একটা এগ্রিমেন্ট হয় এবং তাদের অ্যাকোমোডেশন, ফুড, ট্রান্সপোর্টেশন এবং তার স্যালারি এটা স্পেসিফাইড করা থাকে। এটাকে আমরা ডিমান্ড লেটার বলি। আচ্ছা, এই ডিমান্ড লেটার দিয়ে আমরা সরকারের অনুমতি নিয়ে তারপরে লোকজন পাঠিয়ে থাকি। কিন্তু ওইটা কি কমে যাওয়ার কারণ আপনার এই যে ইকামা ফিস, যেটা কত 10,000 11,000 রিয়েল যেটা সৌদি সরকার চালু করেছে, তো ধরেন যে আপনি সৌদি একজন বিজনেসম্যান, আপনার 100 জন এমপ্লয়ি আছে, তো 100টা ভিসার এগেনস্টে তার যদি সে 10,000 রিয়েল করে লাগে, তো সেটা 1 লক্ষ রিয়াল, তার জন্য অনেক টাকা। তো সৌদি লোকরাও সেটা দিতে চায় না। এটা কি অন্যতম কোনো কারণ, এই যে আনডকুমেন্টেড হয়ে যাওয়া এগুলো? আপনি খুব সুন্দর পয়েন্ট আউট করেছেন। মূলত এটা সরকার বা সৌদি গভর্নমেন্টের একটা হিসাব নিকাশের বাহিরে পলিসি। যতগুলো ফরেন ওয়ার্কার আছে, যিনি ইঞ্জিনিয়ার হোক, ডক্টর হোক আর ডেইলি লেবার হোক, প্রত্যেকের আকামা ফি হলো 11,000 রিয়াল। এটা কবে থেকে চালু করলো? একজাক্ট ডেটটা আমি বলতে পারবো না, কিন্তু এই নিয়মটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। তাতে দেখা যায় আমরা যে ওয়ার্কারগুলো পাঠাই, তাদের বেতন মনে করেন সে 1,000 রিয়াল প্রতি মাসে। 1 বছরে তাকে যদি 11,000 রিয়াল আকামা ফি দিতে হয়, তাহলে কি করে সম্ভব তার পক্ষে বৈধ হওয়া? এবং এটা তো তার দেওয়ার কথা না, এটা তো তার এমপ্লয়ার, যে চাকরিদাতা, তার কিন্তু দেওয়ার কথা। তিনি দিয়ে থাকেন মূলত, কিন্তু গভর্নমেন্ট পলিসি হোক এখন 3 মাসের আকামা। আগে 1 বছরের হতো, আপনি যে ফিটা বলেছেন এটা 1 বছরের। এখন এই 1 বছরকে ডিভাইডেড করে 3 মাসে নিয়ে আসা হয়েছে, প্রতি 3 মাস করে, 3 মাস অন্তর অন্তর। প্রাথমিক অবস্থায় প্রথম আকামাটা এয়ারপোর্ট থেকেই হয়ে যায় 3 মাসের। আচ্ছা, দ্বিতীয়বার যখন এটা রিনিউ করতে যায়, যেগুলো অথেন্টিকেট কোম্পানি, যাদের প্রকৃতপক্ষেই ওয়ার্কার দরকার, সেখানে আমরা কোনো ব্যতিক্রম পাইনি। তারা আকামা করে, লোকজনের অ্যাকোমোডেশন ঠিক আছে, সব কিছুই ঠিক আছে। কিন্তু যারা চাকরির আশায় 3 মাসের ভিজিট ভিসা নিয়ে চলে যান, যারা জবলেস অবস্থায় আছেন, কোনো ভালো কোম্পানির কেউ জবলেস অবস্থায় নেই। আচ্ছা, এই লোকগুলি জবলেস অবস্থায় আছে এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যারা এই ভিসাগুলি পাঠিয়ে থাকে, এই ভিসাগুলি নিয়ে তারা আকামা করে না তাদের এই খরচের জন্য। ও দেশের যে সকল শেখরা আছে, তারা একটা বিজনেস পলিসি হিসাবে নিয়েছে, তারা কোনো কাজকর্ম করে না, এই ওয়ার্কারদের উপর সব চাপিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান তার উপর ছেড়ে দিল। তার 49% হলো যিনি ফরেন পার্টনার তিনি থাকবেন, 51% ওই দেশের সৌদিয়ানরা। আচ্ছা,
কিছু না করে 51% তাকে দিতে হবে। এই হলো মূল সমস্যাটা। আর আমরা চাই এই সমস্যাটা দূরীভূত হোক। রাইট, সেটা কিভাবে দূরীভূত হতে পারে? সরকার ওখান থেকে এটা বৈষম্যটা দূর করতে হবে। যিনি ওয়ার্কার, যার বেতন 1000, তার আকামা ফিটা সহায়ক পর্যায়ে আসলে আমরা মনে করি এটা সলভ হবে। এবং আমাদের দেশ থেকে যে সকল লোকগুলো যাচ্ছে, কেউ যেন এই 3 মাসের ভিসায় না যায়, এবং তারা যেন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে অফিসে আসে, কোনো মিডলম্যানকে বায়া করে তার মাধ্যমে কোনো লেনদেন না করে। আমাদের জবাবদিহিতা আছে মন্ত্রণালয়ের মধ্যে। আমরা একটা 300 টাকার স্টাম্পে লিখিত এগ্রিমেন্ট দিই যে লোকটার যত কোনো সমস্যা হোক সেটা আমরা দেখব। আচ্ছা, কিন্তু যখন এই ভিসাটা চলে আসে, আমাদের অনেক রিক্রুটিং এজেন্সির মালিকরা আছেন যারা প্রসেসিং করেন। প্রসেসিং বলতে ভিসা তার থাকবে, শুধু এই ভিসাটা সে সৌদি এম্বাসি থেকে স্টাম্পিং করাবে, মেন পাওয়ার থেকে পুলিশ ক্লিয়ারেন্স বা মেন পাওয়ার ক্লিয়ারেন্স করে দেবে, এই দায়িত্বটুকু রিক্রুটিং এজেন্সি। কিন্তু তার সাথে প্যাসেঞ্জারের কোনো আর্থিক লেনদেন কোনো কিছুই হয় না। আচ্ছা, সেই ক্ষেত্রে শুধু ম্যাক্সিমাম 5000 টাকা পর্যন্ত তিনি প্রফিট করতে পারেন, 2000 থেকে 5000। তার এটা সার্ভিস প্রোভাইড যে করছে তার ফিটা সে নিচ্ছে, এতটুকু প্রোভাইড করেন। কিন্তু বাকি লেনদেনটা হয় তার আত্মীয় স্বজনের সাথে অথবা যিনি ভিসা দিচ্ছেন তার সাথে। কোনো সমস্যা হলে তারা যখন গিয়ে ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিংয়ে গিয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ করে, সেই অভিযোগটা অন্য কোনোভাবে প্রতিষ্ঠিত হয় না। যিনি ম্যান পাওয়ার করেছেন যে অফিস, তার একটা এন্ট্রি থাকে ওখানে, সেই এন্ট্রিটাকে তাকে জরিমানা করা হয়। তাকে বলা হয় আপনি অনেক ব্যবসা করেছেন, এই গরিব লোকটাকে আপনি সহযোগিতা করেন। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, যিনি এই মেন পাওয়ারটা করেছেন, যার লাইসেন্স হয়েছে, তিনি এটা লেনদেন সম্পর্কে কোনো কিছুই জানেন না। আচ্ছা, তিনি শুধু প্রসেসিং করেছেন। সেই কারণে সেটা তো আপনাদের কাছে এভিডেন্স থাকবে যে আমার তো এই যে আমার সাথে লেনদেন এটা হয়েছে, আপনার উপরে তো চাপিয়ে দিলে সেটা চাপিয়ে দিয়ে শুধু আমাদের উপর বলা হয় আপনি অনেক ব্যবসা করেছেন, গরিব লোকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাকে আপনি যেমনে পারেন সহযোগিতা করেন। আচ্ছা, বুঝেছি। তো এই যে ধরেন যে মিডল ইস্টের মার্কেট, অনেক মার্কেটই বন্ধ, এবং আপনি যদি বলেন একটু সংক্ষেপে যে কেন বন্ধ, এবং ধরেন যে আমাদের সরকার কি করতে পারে, স্পেশালি ধরেন যে আমাদের এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আন্তর্জাতিকভাবে কিন্তু খুব আপনার ফেমাস একজন লোক, আপনার শান্তিতে নোবেল পাওয়া, সারা পৃথিবীর সবাই চেনে, সব দেশের লিডাররা চেনে। তো আমাদের কি সরকার কি ধরেন যে এই যে করলে সৌদি আরবে আকামা ফি যে 1000 রিয়াল মাসে ইনকাম করে, তার তো সে 1 বছরের পুরো টাকাই আকামা দিয়ে দিতে হবে, সে খাবে কি, থাকবে কি, বাড়িতে কি পাঠাবে। তো এটা ধরেন যে কিভাবে আসলে এটা তো সম্ভব না, মানে ফিজিবল না। এবং এই যে লোকজন যেটা বললেন যে 15 লক্ষ লোক আপনার জবলেস আছে সৌদি আরব গিয়ে, লাখ লাখ টাকা। তো এটা তো আসলে একটা কিছু সরকারের তো করা উচিত, করতে হবে। আপনারা কি কিছু সরকারের সঙ্গে বলেছেন, বা সরকার আসলে এক্ষেত্রে কি করা দরকার আপনি মনে করেন? প্রথমত যেটা হতে হবে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পলিসি অ্যাডপ্ট হতে হবে। তারা যে লেবার আছে, লেবারদের জন্য লেবার আকামা ফি নির্ধারণ করতে হবে। এটা 2 দেশ সরকার বসে যেভাবে হোক এটা সমন্বয় করতে হবে। যারা যেই লোকগুলো আমরা বলছি যে ভিজিট বিষয়ে 3 মাসে চলে গেছে, তারা যদি আকামাটা সহায়ক পর্যায়ে থাকতো, তাদের কাছে তারা নিজেরাই খরচ করে এই ডকুমেন্টেশনটা করে নিতে পারতো। প্রাইস হাই হওয়ার কারণে এটা করা যাচ্ছে না। আর দ্বিতীয়ত হলো যে কোম্পানিগুলো আছে টপ লেভেলের, তাদের সাথে নেগোসিয়েশন করে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এটাকে এক সহনীয় পর্যায়ে এনে যদি আমাদের লেবার আকামা ফি নির্ধারণ করা হয়, তাহলে এটা সহনীয় হবে। ওকে, আপনি ধরেন যে সৌদি আরব ছাড়া মিডল ইস্টের যে অন্য মার্কেট, আপনি যদি ইউএই, ওমান, কাতার, বাহরাইন, কুয়েত, সেগুলোর কি অবস্থা? মূলত এ সকল দেশগুলো আমাদের দেশে দীর্ঘদিন যাবৎ বন্ধ অবস্থায় আছে। কেন বন্ধ? এই ট্যুরগুলো আমরা সম্প্রতি দুবাইয়ের একটা উদাহরণ পেয়েছি। সেখানে আমাদের অত্যন্ত গর্বের যে নোবেল প্রাইজ বিজয়ী ডক্টর ইউনূস সাহেব গিয়েছিলেন, সেখান থেকে আমরা জানতে পারছি যে তারা আমাদের এখান থেকে লেবার ওখানে গিয়েছেন, তার পেশা হলো লেবার, কিন্তু সে এখান থেকে ডক্টরের সার্টিফিকেট বানিয়ে সে ও দেশে চলে গেছে। এই যে ফ্রড ডকুমেন্টেশন কেউ না কেউ করেছে,
আমাদের নৈতিকতার পরিবর্তন আসতে হবে। আমরা নিজেদের শুধরিয়ে নিতে হবে। আমরা এই দেশের ভালো হোক, এই দেশ সামনের দিকে এগিয়ে যাক, এদেশের উত্তর সমৃদ্ধি আসুক, এটা আমাদের সবার মনের ভিতরে এই চেতনা তৈরি করতে হবে। আমরা কেউ যেন এমন কোনো কাজ না করি যাতে দেশের সম্মান নষ্ট হয়। যে ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক। যারা করেছেন সেটা তো একটা কেস, আপনি এটা একটা কেস, এরকম অহরহ কেস আছে। আচ্ছা, মার্কেট যেহেতু বন্ধ, সেই ক্ষেত্রে যে কোনো ভাবে যে কোনো অবস্থায় লোক যাওয়ার জন্য প্রস্তুত। আমাদের দেশে ইয়াং জেনারেশন প্রতি বছর যতগুলো লোক বেরিয়ে আসে, তাদের তো আমরা জব প্রোভাইড করতে পারি না। আমাদের জব মার্কেটটা খুব শর্টেজ। আর বিশেষ করে যেই লোকগুলো বাহিরে কাজ করছে তারা তো আমাদের দেশের জন্য অত্যন্ত গর্বের। তারা এই দেশকে করোনার সময় যখন আমরা খুব অবস্থায় ছিলাম, যে অবস্থা থেকে উত্তরণের জন্য একমাত্র উপায় ছিল ফরেন রিমিটেন্স। আমরা এদেরকে রিমিটেন্স যোদ্ধা হিসাবে আখ্যায়িত করি, কিন্তু তাদের প্রকৃত কল্যাণ কিসে হবে সেদিকে আমাদের আরো নজর দেওয়া উচিত। রাইট, আমরাও আশা করি যে আসলে এখন একটা নিউট্রাল নন পলিটিক্যাল সরকার আছে। তারা এটা তো আমরা দেখেছি অলরেডি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আর রেমিটারদের ব্যাপারে খুব সিরিয়াস এয়ারপোর্টে লঞ্চ করেছেন। সো আরও বিষয়গুলো আমরা আশা করছি যে সেগুলো হবে। কিন্তু ধরেন যে যদি একটু বলেন যে এই যে মিডল ইস্টের অন্যান্য মার্কেট আদার দ্যান সৌদি আরব যেগুলো বন্ধ আছে, তো সেগুলো কি আপনার ধরেন যে ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপালিসদের জন্য কি বন্ধ? না, তাদের জন্য বন্ধ না, তারা লোক পাঠাচ্ছে না। কিন্তু বাংলাদেশের জন্য তাইলে মানে কি কারণ? আপনি একটা বললেন যে একটা ফ্রড কেস হয়েছে দুবাই, বাট এই যে কুয়েত, বাহরাইন, ওমান, কাতার কি বা টোটাল ইউএই তে আমরা সবাই নিয়ে অনুরোধ করব, আমাদের ইন্টারিম যে গভর্নমেন্ট আছেন তিনি যদি তার লিয়াজুটা বাড়ান এবং এই দেশগুলো খোলার জন্য চেষ্টা করেন, তাহলে আমরাও আন্তরিকভাবে চেষ্টা করব সকল নিয়মকানুন মেনে এখানে লোক পাঠানোর জন্য। কিন্তু বর্তমান যে পরিস্থিতিতে আমরা অগ্রসর হচ্ছি যে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সের জন্য, সেটা আমাদের জন্য খুব কষ্টকর। আমরা এই অবস্থায় করতে পারছি না। ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সটা কি জিনিস একটু সংক্ষেপে? ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হলো, এটা ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে একটা অনুমোদন দেওয়া হয় যে তিনি বিদেশ যেতে পারবেন। তার জন্য একটা স্মার্ট কার্ড, আমরা আগে বলতাম ব্যাংক কার্ডের মতো কার্ড, এখন এটা কম্পিউটারাইজ হয়ে গেছে, অনলাইন বেসিস একটা পেপারে আসে। ওইটা না হলে এয়ারপোর্ট পার হওয়া যাবে না। ওই কার্ডে কি থাকে? ওই কার্ডে থাকে তিনি সরকারি সমস্ত নিয়ম কানুন মেনে এবং রিক্রুটিং এজেন্সি তার দায়িত্ব নিয়ে সমস্ত কিছু বলে সরকারের সাথে একটা এগ্রিমেন্ট করে এই লোকটা পাঠাচ্ছেন। আচ্ছা, আমরা এই ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে একজন লোক মিডল ইস্টে পাঠাতে, বর্তমান আমাদের একমাত্র মিডল ইস্ট বলতে সৌদি আরবই খোলা আছে, মিনিমাম 3 মাস সময় লাগে। আমরা এই সময়টাকে চাই অন্য দেশের মতো 1 মাসে চলে আসুক। নেপাল, ইন্ডিয়া, ফিলিপিন তারা 15 দিনে একটা ওয়ার্কার ডিসপাস করতে পারে। হ্যাঁ, তো সমস্যা কি? আমাদের এখানেও তো এখন টেকনোলজি আছে, ফোন আছে, আপনি তো এটা 7 ডেজেও সম্ভব, 3 দিনেও সম্ভব যদি সিরিয়াস হয়। সো আপনাদের এটার একটা দাবি যে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সটা সহজ করা, এবং এখানে যদি টাকা পয়সার বিনিময় থাকলে সেগুলো বন্ধ করা, তাই না? এগুলো আমরা চাই বন্ধ হোক, আমাদের আন্তরিকতা আসুক, দেশের প্রতি সবার সহমর্মিতা বাড়ুক, এটাই আমরা চাই। আচ্ছা, আপনি সংক্ষেপে যদি বলেন যে আমাদের দেশের থেকে এই যে আমাদের যে বাংলাদেশি ওয়ার্কাররা বাইরের দেশে যায়, আমাদের দেশে খরচ ইন্ডিয়া, নেপাল, ভুটান বা ফিলিপাইন যে কোনো দেশ থেকে অনেক বেশি। কারণটা কি? আপনারা বেশি চার্জ করেন? আমাদের বেশি চার্জ করার কোনো পদ্ধতিই নেই। আমরা কতটুকু চিন্তা করি যে আমরা সৌদি আরবে যেতে হতো কয়েক লাখ টাকা লাগে, অন্যান্যরা চলে যায় তো 50-60-70 হাজার টাকা। বলা যাবে না, তারপরেও আপনার একটা আমি বলছি, আমাদের এই ভিসাগুলো ট্রেডিং হয়। আচ্ছা, আপনি ইন্ডিয়া বলেন, শ্রীলঙ্কা বলেন, ফিলিপিনো বলেন, উল্টা তাদের এয়ার ফ্রেট দিয়ে তারপর ওই লোকগুলো নিতে হয়। আর আমাদের বেলায় ভিসাটা ট্রেডিং হয়, আমাদের মোটা অঙ্ক দিয়ে ভিসাগুলো কিনে আনতে হয়। এবং দুঃখের বিষয় কি সৌদি আরবের থেকে কিনে আনতেই টাকা লাগে? জি, ভিসা কিনতেই টাকা লাগে। সো তার মানে কি সৌদি লোকজনই একটা প্রথমে ইয়েটা নিচ্ছে, টাকাটা নিচ্ছে? জি, এটা হয় মূলত ওই কোম্পানিগুলোর ম্যানেজার বা যিনি সিইও আছেন, যিনি এইচআর ডিপার্টমেন্টে আছেন,
তাদের সাথে একটা সমন্বয় হয়, এই ভিসাগুলো যেন কোনো এজেন্সিকে দেওয়া হয়, সেই এজেন্সি তার সাথে লিয়াজু করে ভিসাটা ট্রেডিং করে। কোনো কোনো ক্ষেত্রে মালিকও এইটার ভাগিদার হন, তারই নির্দেশনা থাকে এইভাবে নেওয়ার জন্য। আমরা চাই এই ভিসা ট্রেডিং বন্ধ হোক। এটা অনেক আগে থেকে এই প্রক্রিয়া চলছে, কিন্তু সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ক্ষেত্রে আমাদের যেহেতু সাপ্লাই বেশি, এটা একটা সমস্যা। জি জি, আমাদের ডিমান্ড বেশি, সাপ্লাই কম। যে পরিমাণ আমাদের ভিসার ডিমান্ড, ও আচ্ছা, আমি ভাবছি ম্যান পাওয়ারের সাপ্লাই, ওটা তো অনেক, ম্যান পাওয়ার সাপ্লাই আমাদের অনেক, হ্যাঁ, তো সেইটা রাইট, কিন্তু সেই পরিমাণে তো আমরা চাহিদা অনেক বেশি, ভিসা কম, আমরা প্রোভাইড করতে পারছি না। সেই ক্ষেত্রে এটাও একটা প্রাইস বাড়ার কারণ। আর কোনো কিছু অন্য মিডলম্যান, এখানে কি মিডলম্যানের রোলটা তো চলে আসে প্রায়? জি, এখানে মিডলম্যানেরও একটা বিষয়। আপনি শুনে আশ্চর্য হবেন, যখন একজন প্যাসেঞ্জার, আমরা শেষ দিকে খুব সংক্ষেপে বলবো, জি, যখন আমাদের কাছে আসে, তিনি সরাসরি আসেন না, হয়তো তিনি তার এলাকার মেম্বার, চেয়ারম্যান বা অথবা তার বড় ভাইকে নিয়ে আসেন। যদি সে তার আপন ভাইও হয়, তারও এখানে একটা প্রফিট থাকতে হবে। এইভাবে তারা কাজগুলো করেন। আমরা সকলকে সবিনয়ে অনুরোধ করতে চাই যে আপনারা কোনো মিডলম্যানের মাধ্যমে কোনো রিক্রুটিং অফিসে না আসেন, সরাসরি আসেন। আপনি এখন ওয়েবসাইটে, বিএমইডির ওয়েবসাইটে প্রত্যেকটা রিক্রুটিং এজেন্সির তথ্য উপাত্ত সব দেওয়া আছে। আপনি চোখ করে আসেন, একটা ছাড়া দুইটা এজেন্সিতে যান, আপনি আপনার সক্ষমতা যাচাই করেন। আর আপনি লেবার হিসাবে না গিয়ে দক্ষ হয়ে বিদেশে যান, তাতে আপনার যাওয়াটাও সহজ হবে এবং ভালো মানের একটা জবও আপনি পাবেন। রাইট, এবং আপনি বেশি টাকা আর্ন করতে পারবেন, সেটাও একটা বিষয়। সো জহিরুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ টিভিএস এ সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। আমরা কিছু কথা বলতে পারছি, যদি এতে আমাদের দেশের কোনো উপকার হয়, সেটাই আমাদের জন্য কল্যাণের হবে। রাইট, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করলাম মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রেজেন্স টিভিএস ডায়াসপোরা। সো আসলে বাংলাদেশিদের যে ম্যান পাওয়ার এক্সপোর্ট মার্কেট, সেটা অনেকটা ছোট হয়েছে। সৌদি আরব ওপেন আছে, মিডল ইস্টে অন্যান্য মার্কেট বন্ধ। তো এখানে আমাদের সরকারের আসলে অনেক কিছু করার আছে বলে এই সেক্টরের একজন প্রতিনিধি হিসাবে মিস্টার হক জহিরুল কিন্তু বললেন। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, উনি রেপুটেড গ্লোবালি, এগুলো আসলে বাইলেটারালি ডিসকাস করা দরকার, এবং সৌদি আরবে যে অত্যাধিক ইকামাফি, এগুলো নিয়ে আসলে আলোচনা করা দরকার। এবং দর্শক, সব থেকে আপনারা যারা দেখছেন, আপনাদের আত্মীয় স্বজন যারা বিদেশে আছে বা যারা যাবে, আপনারা আসলে এই যে অবৈধ পথে, ঝুঁকিপূর্ণ পথে জীবন ঝুঁকি রেখে আসলে কেন যাবেন না, সেগুলোও কিন্তু জহিরুল হক ভাই এটা বলেছেন, এবং আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।